বিদ্রোহী তৃণমূল বলুন আর যাই বলুন, ভালো তৃণমূল বলুন, যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, তারা মোটামুটি ঘর গোছাতে শুরু করে দিয়েছে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আহ, এতদিন জাতীয় কমিটি হয়েছিল, সর্বভারতীয় কমিটি হয়েছিল, এবার রাজ্য কমিটি তৈরি হলো, বিভিন্ন জেলায় বিভিন্ন লোকজন দায়িত্ব পেয়েছেন, যার মধ্যে খুব উল্লেখযোগ্য হচ্ছে অনুব্রত মণ্ডল, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কেষ্ট ছিলেন, তিনি জয়েন করেছেন এই বিদ্রোহীদের দলে। ফলে পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে? একদিকে বিজেপির নানান ইস্যু উঠে আসছে, অন্যদিকে দুই তৃণমূল বা তিন তৃণমূলের নানান গল্প উঠে আসছে। এই নিয়ে আজকে আলোচনা করার জন্য পেয়েছি অত্যন্ত নামী ডাক্তার অরিন্দম বিশ্বাসকে। অরিন্দম দা, বেঙ্গল পলিটিক্স থেকে স্বাগত। সম্প্রতি আমরা দুটো ছবি কার্যত দেখলাম। এক হচ্ছে হাউস অ্যারেস্ট হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বেরোতে পারলেন না বারুইপুরের এই ঘটনার দিন, এবং তারপরে যেদিন ওই ঘটনার প্রতিবাদে উনি তো পরে একটা মত মিছিল করেছিলেন, কিন্তু তারপরে যখন তার মানে এখনকার প্রজন্মের নেতারা যখন বেরোলেন বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত যে মিছিলটা, সেখানে একটা বিপুল একটা ব্যাপক একটা ক্যাওস হলো। এইটাকে আপনি কিভাবে দেখছেন? কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর একটা সর্বপন একটা চেষ্টা চলছে? এটা যে কোনো রাজনৈতিক দল চেষ্টা করবে। মমতা ব্যানার্জির হতে পারে প্রচুর আশেপাশের লোক বদনাম করে গেছে দলটাকে ছেড়েও গেছে, তৃণমূল হেরেও গেছে, কিন্তু মমতা ব্যানার্জির প্রতি একটা আবেগ লোকের রয়েছে। তা না হলে 41% ভোটটা পেত না। এত পাহারা দিয়ে, এত ঝামেলা করে, এত ইভিএম করে, এত এসআইআর করে মমতা ব্যানার্জির 41% ভোটটা কিন্তু আটকাতে পারেনি। সুতরাং মমতা ব্যানার্জির প্রতি এখনো একটা বলতে পারো একটা অ্যাফেকশন মানুষের আছে। এটাকে তুমি রুল আউট করতে পারবে না, এটাকে উড়িয়ে দিতে পারবে না, কারণ মমতা ব্যানার্জিকে লোকে দেখেছে। তারপর কি হয়েছে, তার আত্মীয় স্বজন কি করেছে, তার কাছের নেতারা কি করেছে, সেগুলো সবাই জানে এখন বা জানছে। কিন্তু এই ঘটনাতে মমতা ব্যানার্জিকে চেষ্টা সবসময় করবে যে কিছুতেই মমতা ব্যানার্জি যাতে ফ্রি স্পেসটা না পায়। একবার যদি ফ্রি স্পেস পেয়ে যায় তাহলে কিন্তু মমতা ব্যানার্জি আবার একটা কামব্যাক করবে, এবং যেটা কিন্তু মানুষের মধ্যে আবার একটা ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ এই সরকার কম দিনের মধ্যে বিভিন্ন কারণে একটা মানুষের মধ্যে ক্ষোভ কিন্তু মানুষ উগড়ে দিচ্ছে। এটা কি আপনার কাছে খানিকটা আনএক্সপেক্টেডও লাগছে? মাত্র 2 মাস যাদের মেয়াদ হয়েছে তাদেরকে নিয়ে এই ধরনের কথা বিভিন্ন মহল থেকে, শুধু আপনি বলে নন, অনেক মানুষই বলছেন যে একটা মোহভঙ্গের জায়গা তৈরি হচ্ছে, ক্ষোভের জায়গা তৈরি হচ্ছে, উষ্মা তৈরি হচ্ছে। এটাকে কোথাও অপ্রত্যাশিত মনে হচ্ছে আপনার? দেখো, প্রথম কথা হচ্ছে একটা সরকারকে 6 মাসের কুলিং অফ পিরিয়ড দিতে লাগে। খুব ক্রিটিক্যাল হওয়া উচিত না, এটা ফ্যাক্ট। অ্যালাউ দেম টু ওয়ার্ক ফর 6 মান্থস, তারপর যদি একটার পর একটা স্টেপে তারা ফল্টার করে তখন ক্রিটিসিজমটা বাড়াও। কিন্তু এই 2 মাসের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে। এক হচ্ছে বুলডোজিং করে তুমি বাঙালি হকার, গরিব হকার, সাধারণ বাঙালিকে তুমি শেষ করছো। বিজেপির সাথে বাঙালি ব্যাপারটা অনেক সময় চলে না, কিন্তু এখানে বাঙালি হিন্দুরা ভোটটা দিয়েছে ওই হিন্দু মুসলমান ব্যাপারটা 49 বছরের একটা ক্ষোভ থেকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই জায়গায় থেকে আজকে গরিব মানুষের পেটে যখন তুমি লাথি মারবে, এবং তাদের ভোটের সংখ্যাটাই বেশি, একদম ক্লাস এ সিটিজেন বা ফার্স্ট ক্লাস সিটিজেন, তারা বেশি ভোটার হয় না। তো ঘটনাচক্র হচ্ছে এই মানুষরা যখন আক্রান্ত হচ্ছেন, তাদের প্রত্যেক দিনের একটা আর্নিং আছে, সেটা হকিং করো বলো, কেউ বলছে এনক্রোচিং করছে। হ্যাঁ, আমিও সমর্থন করি না যে রেলওয়ের জায়গাটা নেওয়া, এবং সেখানে আমি বাম তৃণমূল দুজনকেই দোষারোপ করব। কারণ 1988-তে যেটা হাইকোর্ট বলেছিল রিহ্যাব করে দেওয়ার জন্য, ওদের পুনর্বাসন করে দেওয়ার জন্য, সেখানে দুদলই ঘুমিয়েছে, এটা ঠিক নয়। একই সাথে তুমি হঠাৎ তাকে আরো 3-6 মাস সময় দাও, তারপর সে বেরিয়ে না গেলে তুমি ভেঙে দিতে। সেইটুকু এত তাড়াতাড়ি করতে গিয়ে একটা ওভার ড্রাইভে চলে যাচ্ছ, একটা ওভার জিলাস হয়ে যাচ্ছ, তখন মানুষের মধ্যে একটা ক্ষোভ জন্মায়। তারপর হচ্ছে তুমি যাকে পারছো তাকে জেলে পুরে দিচ্ছ, অ্যারেস্ট করে দিচ্ছ। মিডিয়ার লোককে, যে ইউটিউবে যিনি করছেন কেউ মিডিয়ার লোক, তাদেরকে তুমি জেলে পুরে দিচ্ছ উইদাউট এনি রাইম অর রিজন। যে কাউন্সিলর তোমার কাছে যাচ্ছে না তাকে তুমি জেলে পুরে দিচ্ছ, তার বেল পেতে প্রচণ্ড প্রাণষ্টাগত হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে মানুষের মধ্যে একটা ক্ষোভ কিন্তু জন্মাচ্ছে। এত তাড়াতাড়ি যে জন্মে যাবে সেটা আমিও ভাবিনি, কিন্তু জন্মাচ্ছে। আর সব কিছু গায়ের জোরে হয় না। আর শিলিগুড়িতে একটা বাঙালি
হিন্দু পরিবার তার একটা বিরিয়ানির দোকান করেছে, হাজি নামটা লেখা আছে, সেখানে কি হাজি নাম কেটে দিচ্ছে, সেটা কয়েকজন অবাঙালি করছে। তো এই যে বাঙালিদের মধ্যে একটা ক্ষোভ জন্মাচ্ছে, সেটা কিন্তু শুভেন্দুবাবুকেও, মাননীয় মুখ্যমন্ত্রীকেও কিন্তু বাধ্য করেছে এমনি হকারদের পুজোর আগে কোনো রকম ডেমলিশ করা হবে না, সেটা উনি বলে দিচ্ছেন। কারণ উনি বুঝতে পারছেন যে ক্ষোভটা বাড়ছে মানুষের মধ্যে, এবং ক্ষোভটা কোথায়? হাতে মেইন স্ট্রিম মিডিয়া। একেবারে এখন তুমি একটা মেইন স্ট্রিম মিডিয়া দেখলেই বুঝতে পারবে যে কি হচ্ছে, সব গল্প এক, সবাই গল্প করছে। তো এই মেইন স্ট্রিম মিডিয়া থাকা সত্ত্বেও এই জায়গায় থেকেও আজকে কিন্তু বিজেপির প্রতি মানুষের একটা বিরক্তি কিন্তু যাচ্ছে। কিছু পোর্টাল বলো সে খবরগুলো করছে, এখন তো প্রচুর পোর্টাল প্রত্যেকদিন প্রলিফারেশন হচ্ছে, সেই পোর্টাল বলো সেগুলো খবরগুলো মানুষ তো দেখছে, মানুষের হাতে মুঠোফোন এখন আছে, তারা খবরগুলো দেখে মানুষের মধ্যে একটা বিরক্তি তৈরি হচ্ছে। এবং এই যে একটা আনডেমোক্রেটিক রিপ্রেসিভ, বারবার তুমি বোঝাতে চাইছো সব কিছুতেই যেন একটা মারপিট করা, সব কিছুতেই একটা কমিউনাল ডিভাইড করা। আর এই যে ডিম ছোড়া, আমি প্রথম থেকে বলেছি এই ডিম ছোড়ার ব্যাপারটা কিন্তু, এই ইনস্টিগেশনটা যদি বন্ধ না হয় তাহলে কিন্তু ডেফিনেটলি এটা মব ভায়োলেন্সে যাবে, এবং মব ভায়োলেন্সের এফেক্টটা তুমি দেখতে পেলে বারুইপুরে। কিন্তু শুধু তো দাদা তৃণমূলের ওপর যে ডিম ছোড়া হচ্ছে তা নয়, এই তো সিপিআইএম এর মীনাক্ষীর ওপরও ডিম ছোড়া হচ্ছে। এটা তো বাড়বে, তৃণমূল দিয়ে শুরু হয়েছে, যারা করছে তাদেরকে তো তুমি আর আটকাতে পারছো না, তুমি একবার তাদেরকে ফ্রি হ্যান্ড দিয়ে দিচ্ছ। নাও দে আর গোয়িং ফর আ ফ্রি রান, দে আর হ্যাভিং আ ফ্রি রান। এখন তাদের হাতে দিয়ে দিয়েছো, ডিম পেয়েছে, যাকে খুশি পারবে মারবে। কিন্তু প্রথম দিন থেকে এটা আটকানো উচিত ছিল, দ্যাট শুড হ্যাভ বিন স্টপড অ্যাট দ্য আউটসেট, যে না এরকম আননেসেসারি ওয়ে অফ প্রোটেস্টটা আমাদের দরকার নেই। আমরা একটা গভর্নমেন্টে আছি, উই হ্যাভ আ রেসপন্সিবিলিটি, সত্যি কথা রেসপন্সিবিলিটি তো আছেই। সেখানে এইভাবে করতে গেলে তখন মানুষের মধ্যে কিন্তু একটা বিতৃষ্ণার সৃষ্টি হবে। এবং আজকে মীনাক্ষী মুখোপাধ্যায়কে করেছে, কালকে আরেকজনকে করবে, তাপস সিনহাকে কিভাবে মেরেছে সেটা তুমি দেখছো ভালো করে। তো এবং আমি দেখছিলাম আজকে এনটালিতে না কোথায় একটা গিয়ে সিপিএম এর ফ্ল্যাগ পোড়ানো হচ্ছে, লেফটিস্ট একটা ফ্ল্যাগ পোড়ানো হচ্ছে, শঙ্কুদেব পণ্ডা তো লেফটিস্টদের নিষিদ্ধ করতে বলেই দিয়েছেন। তো এইরকম করে যখন আওয়াজগুলো উঠছে না, মানুষের মধ্যে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে, যে এটা ডেমোক্রেটিক কান্ট্রি, এটা তো অস্বীকার করতে পারবে না এখনো। এটা তো কিংডম নয়, এটা তো কিংডম অফ পন্ডা নয়, এটা কিংডম, এটা একটা রিপাবলিক অফ ইন্ডিয়া হুইচ বিলিভস ইন ডেমোক্রেটিক ক্রেডেনশিয়ালস, সেকুলার ক্রেডেনশিয়ালস, ইটস এ সভারেন স্টেট। সেখানে মানুষের কিন্তু একটা নিজস্ব বক্তব্য রাখার একটা জায়গা আছে। সেখানে তুমি যা পারছো, যেটা বলছো, উইদাউট এনি কংক্রিট রিজন, তুমি যা খুশি বলে দিচ্ছ, যা পারছো তাই বলছো। এটা তো হতে পারে না। আবার বলছি, এটা তো আফ্রিকান ডিক্টেটোরিয়াল রেজিম নয়, স্পেনে ডিক্টেটরশিপ ছিল, সেটা আবার এখন ডেমোক্রেসি এসছে। আফ্রিকান কান্ট্রিজগুলো দেখো, একটার পর একটা ডেমোক্রেসি এসছে। তো এই জায়গায় থেকে আমি যদি আজকে মুসলিনি হিটলারের ওয়েতে আমি চেষ্টা করি, বা যে কোনো জায়গায়, সেটা লিটল ডক্টরকে বলো হাইটি, সেরকম করতে চাই, তাহলে তো আমরা লাভ কিছু হচ্ছে না। তাতে মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া কিন্তু মানুষ দেবে। এবং এই ডিম ছোড়া নিয়ে আমি প্রথম দিন থেকে বলেছিলাম, বিভিন্ন পোর্টালে আমি বলেছিলাম যে এই ডিম ছোড়া কিন্তু ইনডিরেক্টলি প্রমোটিং মব ভায়োলেন্স, অ্যান্ড দ্যাট মব ভায়োলেন্স হ্যাপেন্ড। আজকে একটা হিন্দু ছেলে মারা গেল, সে যদি সত্যিকারের নির্দোষ হয় তাহলে একটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। ভারতবর্ষে এখনো পর্যন্ত 80 বছর পেরিয়ে যাচ্ছে, আমি স্বাধীনতা দিতে যাচ্ছি, সেখানে গিয়ে আমাদের মব লিঞ্চিং হচ্ছে, মব ভায়োলেন্স হচ্ছে, ধর্ম দেখে হচ্ছে। এটা তো হওয়া উচিত নয়, কাঙ্ক্ষিত নয়। সুতরাং কিন্তু এই যে আমি একটা ইনস্টিগেশন, ইন্ধনটা কিন্তু ডিম ছোড়া দিয়ে শুরু হয়েছে, সেটা গিয়ে আলটিমেটলি কালমিনেট করেছে মব ভায়োলেন্স, এবং সেটাই হবে। এখন থেকে যদি আমি আটকাতে না পারি, এটা কিন্তু হবে। এবং কোর্ট যেটা বারবার বলেছে, কোর্ট কিন্তু খুব স্ট্রিক্ট একটা অর্ডার দিয়েছে যেটা বন্ধ করা দরকার, সেটা যদি ফলো করতে হবে গভর্নমেন্টকে। বারুইপুরের ঘটনা নিয়ে আপনার বিশ্লেষণ কি? মানে হয়ে গেল, মানে এগুলো তো আমাদের কালচার নয়, সমস্ত রাজনৈতিক দলই প্রতিবাদ করে বলছে কি উত্তরপ্রদেশ হয়ে যাচ্ছে। আপনার বিশ্লেষণ কি? দেখো, প্রথম যদি তুমি এনকাউন্টারের প্রশ্নটা একটু ডিটেলসে বলতে হবে। এনকাউন্টারের শুরু কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে, এটা কিন্তু শুরু করে দিয়ে গেছেন সিদ্ধার্থ রায় যখন মুখ্যমন্ত্রী। তার একদিকে ছিলেন রঞ্জিত গুপ্ত, দেবী রায়, আর তারপর হচ্ছে রুনু গুহ নিয়োগী।
তুমি এনকাউন্টার যদি দেখো, আজকে সরোজ গুপ্ত বলে একজন নকশাল নেতা ছিলেন, শিক্ষক ছিলেন, তাকে পর্যন্ত ভিক্টোরিয়াতে উড়িয়ে দেওয়া হয়েছিল। এবং শুধু উড়িয়ে দেওয়া হয়নি, উড়িয়ে দিয়ে তখন বিখ্যাত একজন অভিনেতা, নামটা আমি আর বলছি না, তিনি মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, তিনি কিন্তু কেটে বাধ্য হয়ে তাকে এখান থেকে কেটে পড়তে হয়েছিল 3 মাস, কারণ হি ওয়াজ আ উইটনেস। পুলিশের গাড়ি থেকে ফেলা দিয়েছিল। এনকাউন্টার নকশাল পিরিয়ডে শুরু হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল ওয়াজ দ্য পায়োনিয়ার। তারপর বলতে পারো, একটা কথা ইংলিশে বলে এম্বার্স ব্লেজ এলসওয়্যার, যে আগুনটা অন্যদিকে করেছে। এরপর গুজরাটে হয়েছে, এরপর পাঞ্জাবে হয়েছে, পাঞ্জাবটা আমাকে ডিটেলস একটু বলতে হবে, কাশ্মীরে হয়েছে। তারপর যেটা তুমি বলতে পারো সেটা হচ্ছে যে বিভিন্ন রাজ্যে এগুলো ঘটেছে, এনকাউন্টার বিভিন্ন রাজ্যে, ইউপিতে যখন বলছো হয়েছে। আমার বক্তব্য হচ্ছে, একটা কাশ্মীরের টেররিস্ট, সে গুলি চালাচ্ছে, তাকে তোমাকে এনকাউন্টার করতেই হবে। ইউ হ্যাভ টু ফায়ার। ওটা গান ব্যাটল হয়ে যায়, ওটা এনকাউন্টার নয়, গান ব্যাটল হয়ে যায়। কারণ কাশ্মীরের মিলিটেন্টসরা কিন্তু কোনো ক্ষমা করেনি। একজন নার্সকে কত বছর পরে দেখা গেল, ইয়াসিন মাল্লিক, সে হচ্ছে হি ওয়াজ দ্য মেইন অ্যাকিউজড। একজন নার্স মারা গেছে কত বছর আগে, 30 বছর আগে, তাকে খুন করা হয়েছিল, শি ওয়াজ আ নার্স। তো ঘটনাচক্র হচ্ছে পণ্ডিতদের যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এটাও যেন মেনে নেওয়া যায় না, কাশ্মীরি পণ্ডিতদের, তো এটা মেনে নেওয়া যায় না। কিন্তু এই জায়গা থেকে এনকাউন্টার ব্যাপারটা যখন ওয়েস্ট বেঙ্গল শুরু করেছিল, বাকি স্টেটগুলো গেছে, কিন্তু এটা তুমি এনকাউন্টার করতে গেলে অনেক কিছু তোমাকে প্রমাণ দিতে হবে। আমি যতদূর, আমি আইনজীবী নই, কিন্তু 34 থেকে 44 যে বিএনএস, তার মধ্যে অনেকগুলো কথা আছে। এই এনকাউন্টার করতে গেলে প্রথম কথা, তুমি একটা মাঝরাতে নিয়ে যাচ্ছ একজনকে, মাঝরাতে নিয়ে যাচ্ছ, এই মাঝরাতে নিয়ে গিয়ে তুমি কি রিকনস্ট্রাকশনটা করবে? আর পুলিশের কাছে রিভলভারের একটা পার্টিকুলার জায়গা থাকে যেখানে আর্মসগুলো বাঁধা থাকে, সেটা পুলিশ খুলতে পারে। যে যাচ্ছে ওই প্রভাস মণ্ডল, তুমি তার চেহারা দেখলেই বুঝতে পারবে সে নেই আর। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, হি ইজ এ হিউম্যান বিং, হি ওয়াজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, হি ইজ এন্টাইটেলড টু ফলো অল দ্য লজ গভর্নিং দ্য কান্ট্রি। সেখানে তুমি তাকে রাত্রিবেলা রিকনস্ট্রাকশন করতে গেছো, সেখানে ভিডিওগ্রাফি হয়েছিল, আমি মানলাম 1.5 ঘন্টা সময় নিয়ে গেছে, 45 মিনিট সময় ছিল, ওটা ভিডিওগ্রাফি হয়েছে। তো এই জায়গায় প্রশ্নগুলো থেকে, আর কাদা জায়গা, সেখানে কত তাড়াতাড়ি সে ছুটে যাবে? আর পুলিশের মানে সে রিভলভার নিয়ে, পুলিশ 3 রাউন্ড গুলি, সেখানে কেউ টের পেলো না 3 রাউন্ড গুলি চলছে, আওয়াজ হচ্ছে না, একটা আওয়াজ তো হবে, পটকার আওয়াজ তো হবে। তো এই জায়গাগুলো কিছু প্রশ্ন রেখে যাচ্ছে, অনেকে সমর্থন করছেন, এটা বুঝতে পারছেন না। ইন আ সিভিলাইজ কান্ট্রি এনকাউন্টার ব্যাপারটা কিন্তু মানে প্রয়োজন হয় না। কিন্তু তুমি যদি টেররিস্ট, সে যদি ড্রেডেড একটা টেররিস্ট হয়, সে যদি লোক মারছে, আজকে বম্বেতে তো গিয়ে ড্রেডার কাসাব আর কোম্পানি তো যাচ্ছেতেই ভাবে লোক মেরেছে, তখন তুমি তাদেরকে মেরে উড়িয়ে দাও, সেটা কোনো প্রশ্ন আসে না। ফিদাইন অ্যাটাক হলে সেখানে কোনো প্রশ্ন নেই, নো কম্প্রোমাইজ। কিন্তু আজকে তুমি একটা প্রভাস মণ্ডল, সে বন্দুক নিজে দেখেছে কিনা সন্দেহ, চেহারাটা দেখলে তুমি বুঝতে পারবে, তার একটা ফিজিক্যাল প্রেজেন্স দেখলে বোঝা যায় তার কত ফোর্স আছে। সে একটা পুলিশ, এটা নিয়ে অনেক প্রশ্ন। কিন্তু এনকাউন্টার হলে কিন্তু একটা কমিটি তৈরি করতে হয়, এটা কিন্তু সুপ্রিম কোর্টের বলে দেওয়া। সেই কমিটিটা হয়েছে কি, কমিটি কিন্তু পরে মানে একটা অ্যাসেস করবে, হোয়াট ফোর্স দ্য পুলিশ টু কিল হিম, এলিমিনেট হিম, এই প্রশ্নটা কিন্তু থাকছে। এবার এই এনকাউন্টার ব্যাপারটা দেখো, অনেক জায়গায় মানে পিপল টুক অ্যাডভান্টেজ অফ দ্য মিলিটেন্সি। পাঞ্জাবে কেপিএস গিলের নামে অনেকই গল্পটা আছে। সতলুজ সিনেমাটা কি বলছে, তুমি তো ভালো করে এইসবটা ফলো করছো। সতলুজ সিনেমাতে এটাই, যেটা হচ্ছে যশবন্ত সিং সিনেমাটা তুলে নিল, যে কারণটাতে তুলে নিল, জি5 তুলে নিল এটাকে, এবং 3বার নাম চেঞ্জ হয়েছে। সব থেকে বড় হচ্ছে 3বার নাম চেঞ্জ করে সতলুজ, এরপরও পারমিশন পেলো, এরপরে জি5 দেওয়াতে উঠিয়ে নিল। 48 ঘন্টার মধ্যে উঠে গেল, কিন্তু এখন লোক মোটামুটি দেখে ফেলেছে, ইউটিউবে ছড়িয়ে গেছে। আমার বক্তব্য, যেখানে এই সতলুজের যদি ব্যাকগ্রাউন্ডটা দেখো, এটাও তো ফ্যাক্ট, 2059 লোককে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, যাদের নামটা পর্যন্ত এন্টার করা নেই। এইটাই যশবন্ত সিং খালরা এটাই তো বার করেছিলেন। কিন্তু এরকম প্রচুর, দেখো একটা কথা হচ্ছে, পাঞ্জাবে মিলিটেন্স যা করেছে, তারা কিন্তু ঠিক তালিবানের মতন, কোনো মহিলা শার্ট প্যান্ট পরতে পারবে না, এটা ছিল, মহিলারা বড় বড় চুল রাখতে হবে, বব কাট রাখতে পারবে না, এইগুলো তালিবানদের তখন। এখন তালিবানের কথা বলছি, তখন কিন্তু পাঞ্জাবে মিলিটেন্সি এই জায়গায় ছিল। তো মানুষ বিরক্ত হয়ে যাচ্ছিল যে টিচার একজন, সে স্কার্টস পরিয়ে বাচ্চাদের পড়াতো, তাদের বাবা মারা হচ্ছে লেবারার,
তাদের কাছে এসে বলা হয়েছিল যে এক্ষুনি সালোয়ার কামিজ পরতে, সে বললো তাদের পয়সা নেই, গিভ দেম ফিউ মান্থস। তারা পয়সাটা তো লাগবে একটা সালোয়ার কামিজ বানাতেও। তো সেই জায়গায় থেকে সেই টিচারকে গুলি করে উড়িয়ে দিল মিলিটেন্টসরা যা করেছিল তার উত্তর পুলিশকে দিতে হয়েছিল, এবং কেপিএস গিল তখন সে কাজটা করেছিলেন। এই করতে এই ক্রস ফায়ারে চলে আসে কিছু সাধারণ মানুষ, সন্দেহ হলেই তাকে উড়িয়ে দাও। এই সন্দেহ থেকে ওড়াতে গিয়ে এনকাউন্টার হয়। সেই এনকাউন্টারটাকে আমরা মাঝে মাঝে প্রমোট করি। হ্যাঁ, পাঞ্জাবে দরকার ছিল মিলিটেন্সিটাকে, মানে হাই হ্যান্ডেডনেস দরকার ছিল, নাহলে মিলিটেন্সি ট্যাকল করা যেত না যেভাবে স্প্রেড করে যাচ্ছিল। কিন্তু আমার বক্তব্য হচ্ছে সাতলুজের ব্যাপারটাও কিন্তু তুমি ইগনোর করতে পারবে না। আর এই যে প্রভাসের ব্যাপারটা, হি ওয়াজ নট আ ড্রেডফুল ক্রিমিনাল, একটা ক্রাইম করেছে, হি ওয়াজ নট আ টেররিস্ট। সে তো নামগুলো বলছিল, এবং সে একটা রাজা বলে নাম, যেটা নিয়ে এখন বারবার প্রশ্ন আসছে এই রাজাটিকে। কিন্তু এই জায়গায় থেকে মানুষের মধ্যে অনেক প্রশ্ন আসবে। এখন এনকাউন্টার ক্রিমিনালদের, ড্রেডফুল ক্রিমিনালসের করো, নিশ্চয়ই করো, যারা মানুষ মারছে প্রত্যেক দিন, যারা মানুষকে ধর্ষণ করছে প্রত্যেক দিন, এরকম প্রচুর ক্রিমিনালস এখনো পড়ে আছে যাদেরকে উড়িয়ে দেওয়াটা দরকার। কিন্তু একই সাথে এনকাউন্টারটাকে যদি আমি সিভিলাইজ ওয়ার্ল্ডে সাপোর্ট করি, সেটা কিন্তু করা যায় না। কিন্তু আজকে আমেরিকাতেও তুমি যদি দেখো, ম্যান অ্যান্ড লিগ হয়েছে, মব লিঞ্চিং হয়েছে, ক্লার্ক ক্ল্যান, সেটা আমেরিকাতে হয়েছে এক সময়, যে হোয়াইটসরা ব্ল্যাকসদের দেখতে পারতো না, তাদের বাড়িতে এসে আগুন জ্বালিয়ে দিত, মেরে দিত। তো এই জায়গায় থেকে আজকে কিন্তু এনকাউন্টার ব্যাপারটা একটা, তুমি যে প্রশ্নটা করলে, আর বারুইপুরে যে ঘটনাটা ঘটেছে, মহিলাদের প্রতি এখনো প্যাট্রিয়ার্কাল সোসাইটি এটা, আমরা এখনো মহিলাদের প্রতি কিন্তু সম্মানটা দিতে শিখছি না। তুমি ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হলো হেতালপাড়ে, একজন অবাঙালি ছিল, গুজরাটি ছিল, তার জন্য গুজরাটিরা নেমে পড়েছিল রাস্তায়, তার সাথে রূপা গাঙ্গুলিও নেমে গেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জায়াও নেমে গেছিলেন রাস্তায়, সব রাস্তায় নেমে গেছিল, আর লড়াই করে দিয়েছিল তখন যে ওর ফাঁসি দরকার। তো কিন্তু আমার বক্তব্য হচ্ছে, তখন কিন্তু অপর্ণা সেন একটা কথা বলেছিল, দিস উইল নেভার অ্যাক্ট অ্যাজ এ ডিটারেন্ট। এরপরে দেখো নির্ভয়া হলো। কারণ আমরা মহিলাদের প্রতি আমাদেরকে একটা কমোডিটি হিসেবে ব্যবহার করা, মহিলাদের প্রতি আমরা সম্মানটা দিতে শিখছি না। সেখানে তো আমাদের শিক্ষার অভাব, পুরুষ সমাজের একটা শিক্ষার অভাব হচ্ছে এই জায়গাটা। তুমি দেখো হায়দ্রাবাদে হলো, হায়দ্রাবাদে একটা ঘটনা এরকম ঘটেছিল, হায়দ্রাবাদে উড়িয়ে দিল পুলিশ, তারপর পুলিশ ওয়াজ গার্ল্যান্ডেড অ্যান্ড পেটালস ওয়ার শাওয়ার্ড অন দেম, ছাদ থেকে মানে ফুলের পাপড়ি ছুঁড়েছিল। কারণ মানুষের আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে এনকাউন্টার বলো, মানুষ যেটা চাইছে, এটাও আমাদের হচ্ছে লং আর্ম অফ দ্য ল। ধনঞ্জয়ের কেসটাই 16 বছর না 17 বছর কেটে গেল, কামদুনির কেস এখনো কিন্তু কোনো রেজাল্টস দেয়নি, এখনো আনডিসাইডেড। প্রথমে ফাঁসি দেওয়া হলো, তারপরে হাইকোর্ট থেকে তারা রেহাই পেয়ে গেল। তো কামদুনি কেসটাও অ্যাকসেপ্টেবল নয় মানুষের কাছে। তো যারা করেছে তাদেরকে কুইক জাস্টিস, এই কুইক জাস্টিস করতে গিয়ে কি হচ্ছে, লং আর্ম অফ দ্য ল, এই যেটা এতটা বড়, প্রথম লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপর এই প্রেসিডেন্সিয়াল পার্ডন, এই করতে করতে প্রচুর সময় লেগে যাচ্ছে, মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। এইটাই কিন্তু ঘটনা। দিল্লি নির্ভয়া দেখো, নির্ভয়া হলো, ফাঁসি হয়ে গেছে, ঠিক আছে, কেউ সুইসাইড করেছে, কেউ জেলে মারা গেছে, ঠিক আছে, একজন খালি বেঁচে গেছিল কারণ হি ওয়াজ এ টিনেজার। তো এটা ছাড়া বাকি হয়েছে। হায়দ্রাবাদের ঘটনা পুলিশ মেরে দিয়েছে। এখন এখানেও আসল দোষীদের নাচ করে, আড়াল করে আমি এনকাউন্টার করে দিলাম, এনকাউন্টার করে দিয়ে, এবং গরিব মানুষের কোনো কথা হয় না। আমি দেখছিলাম একজন মিডিয়া সম্বন্ধে ম্যালকম এক্সের একটা কথা তোমাকে আমি পরে বলবো, এই যে একটা অত্যন্ত মানে মানে কতটা রুচিহীন হলে তাকে মেরে দিয়েছে, তার মা ওয়াইফের বক্তব্য নিচ্ছে, কেন, কি কেমন লাগছে? আরে ছেলে মারা গেছে, মার তো খারাপ লাগবেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটা খুব স্পষ্ট যে মিডিয়ার কাছে বলা, যে আপনারা নিজেদেরকে একটু রেসপন্সিবল ভাবে বিহেভিয়ারটা করুন। একজনকে মেরেছো, ঠিক আছে, পুলিশ মেরেছে, তার জন্য কিন্তু কোয়েশ্চেন এই কারণেই আসছে যে প্রভাস মণ্ডল তো বড় বড় ক্রিমিনালদের মতো নয়, সে একটা ক্রাইম করেছে, সে নামগুলো বলছিল, তারপর মাঝে মাঝে কিছু হঠাৎ মিস্টিরিয়াস কিছু ক্যারেক্টার, শান্তনু মণ্ডল, এই মণ্ডলের ক্যারেক্টার চলে আসছে, রাজা ক্যারেক্টার আসছে, হু আর দে, এদের কি রেসপন্সিবিলিটি ছিল, এই ব্যাপারগুলো তো প্রপারলি ইনভেস্টিগেট করতে হবে। আর মহিলাদের প্রতি অসম্মান, এই যে আরেকটা জিনিস যেটা নিয়ে হয়তো কোনো আলোচনাটাই নেই,
দেখো ওই অঞ্চলটা যদি তুমি দেখো একটা নারী পাচারের অঞ্চল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নারী পাচারের অঞ্চল, হয়তো মেয়েটাকে পাচার করার জন্য অ্যাবডাক্ট করা হয়েছিল, মেয়েটা আটকেছে, তারপর দেখলো যে মেয়ে ঝড়া যখন পড়ে যাচ্ছে, মেয়েটা চিন্তা তাকে এইভাবেই শেষ করে দাও, এটাও হতে পারে। তুমি কিন্তু অ্যালং সুন্দরবন এরিয়া থেকে শুরু করে, আমার মনে আছে, তোমার কতটা মনে নেই জানি না, অজিত পান্ডে বলে একজন সিপিআই নেতা ছিল, গান টান গাইতেন। অজিত পান্ডে ওই চারসালা টারসালা নিয়ে গাইতেন। তখন তখন তারা অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, যেটা অন্নদাস শঙ্কর রায়ের লেখা। তারপর ওই ওনার সাথে মাধবী মুখোপাধ্যায় সেবার যাদবপুরের ক্যান্ডিডেট ছিলেন। অজিত পান্ডে বলে বিধায়কও ছিলেন, বিধায়কও হয়েছিলেন একবার, সেটা হচ্ছে তোমার যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওয়াইফ এখন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওয়াইফকে হারিয়ে, আর সেইবার শোভনদেব চট্টোপাধ্যায় প্রথম তৃণমূলের বিধায়ক হিসেবে রাজবাড়ি থেকে যেতেন। এবার তোমাকে একটা কথা বলি, তখন তারা নিউজ ছিল, তারা নিউজে অজিত পান্ডে আর মাধবী মুখোপাধ্যায়ের মধ্যে একটা ডিসকাশন হচ্ছিল, ডিবেট হচ্ছিল। মাধবী মুখোপাধ্যায় মন্তব্যটা আলটপকা হলেও কিন্তু মন্তব্যটার মধ্যে কিন্তু একটা সারবত্তা ছিল, আচ্ছা, যে এখানে প্রচুর মহিলারা, আপনারা কি কাজ দিয়েছেন সিপিএমকে, তারা তো এসে একেবারে ফ্লাইং সেক্স করছেন, সেক্স ট্রেডটা তো আছে বাংলায়, সেই জায়গা তো আপনারা আটকাতে পারেননি। ঘটনাচক্রে কিন্তু ওই এরিয়া তুমি যাও, তো যদি ভালো করে ইনভেস্টিগেট করো, নারী পাচারের একটা ব্যাপার আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর নারী পাচার হয়, খবরগুলো যায় না, সেটা অন্য জিনিস। আর আমরা আটকাতে পারিনি হচ্ছে প্রত্যেকটা সরকারের দোষ, সেটা কংগ্রেস সরকারেরও হতে পারে, বামেদের সরকার হতে পারে, তৃণমূলের হতে পারে। আটকাতে পারিনি কেন? কারণ লাইভলিহুডটা আমরা দিতে পারিনি, কাজটা দিতে পারিনি। কাজ পেলে আজকে বাবা মা এরমভাবে মেয়েকে ছেড়ে দেয় না, বা কোনো মেয়েকে অ্যাবডাক্ট করার সাহসই করতে পারবে না। যারা অ্যাবডাক্ট করছে তাদেরও তো কাজ নেই, তারা যদি আজকে কোনো কারখানায় কাজ করতো, তারা কিন্তু আজকে এই কাজটি করতে যেত না, লিপ্ত হতে যেত না। তো ঘটনাচক্রে হচ্ছে এই ব্যাপারটাও কিন্তু ওই জায়গাটা সরকারকে কিন্তু দেখতে হবে, এই নারী পাচার ব্যাপারটা আটকানো। তো এই বিষয়গুলো সামনে সবসময় আসেনি, আসবে, আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের কাছে পৌঁছবে। তো সেদিন মাধবী মুখোপাধ্যায় কিন্তু কিছু ভুল কথা বলেননি, ঘটনা ঠিকই বলেছেন কিছু, কিন্তু সিপিএম তখন ঘুরিয়ে অজিত পান্ডে মা বোনেদের অপমান এসব বলে দিলেন। কিন্তু বাংলার যে ফ্যাক্টটা, মা বোনদের কি সত্যি আমরা সম্মান করতে শিখেছি? শিখিনি। উই হ্যাভ ফেইল। 6 বছরের আর লেকটাউনে একটা ঘটনা ঘটছে না, 6-7টা রেপের ইনসিডেন্ট তো হয়ে যাচ্ছে। এখন এর জন্য যদি আমি সরকারকে ডিরেক্টলি দায়ী করি তো নয়, আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। আর একটা কথা, শাস্তিটা পুলিশ দিক, এই দিক, শাস্তি কখনো পুলিশ দেয় না, শাস্তিটা দেয় হচ্ছে আদালত। এইটা কিন্তু মানুষের মধ্যে প্রচারটা করতে হবে, পুলিশের কাছে এভিডেন্স জমা করতে হবে। কিন্তু এনকাউন্টার বিষয়টা যেটা তুমি বলো, একটা সিভিলাইজ ওয়ার্ল্ডে সেটা মেনে নেওয়া যায় না। তুমি গান ব্যাটল হতে পারে, একটা টেররিস্ট আর্ম হয়ে নিরীহ লোক মারছে, তাকে তুমি উড়িয়ে দাও, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেখানে মানে অর্ডিনারি পিপল আর কট ইন দ্য ক্রস ফায়ার, দ্যাট ইজ সামথিং ভেরি ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট, সেটা যেন না হয়। অরিন্দমদা, আজকে ভালো তৃণমূল, আসল তৃণমূল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল আজকে রাজ্য কমিটি তৈরি করেছে, সেখানে দেখা যাচ্ছে বীরভূমের দায়িত্ব দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কেষ্ট। তো তার মানে কি আর বাদ বাকি যারা ছিলেন তারা আস্তে আস্তে তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন? মিডিয়ার একটা ব্যাপার, ম্যালকম এক্স যে আমেরিকার একজন বিখ্যাত ব্ল্যাক, যে নিজের চেষ্টায় উঠেছিলেন, তখন ব্ল্যাকদের কিছু পড়তে দেওয়া হতো না, মানে ল পড়বে ভেবেছিল সেটা পর্যন্ত পড়তে দেওয়া হতো না। 1950s আমেরিকা, ক্লু ক্ল্যাক ক্ল্যান, মানে হোয়াইটসের হোয়াইট সুপ্রিমেসি এমন জায়গায় ছিল। সেই ম্যালকম এক্স একটা কথা বলেছিল ভবিষ্যতে, মানে পরের দিকে, যে কর্পোরেট মিডিয়া হচ্ছে, they are violently aggressive and they will hypnotize you if you don't believe them. So the people who want to change, who want to shatter the chains, will be penalized by the media. তো মানে মিডিয়া সম্বন্ধে কি আমার একটা বক্তব্য হচ্ছে, মিডিয়ার যে বিষয়টা, কিছু জায়গাটা এখানে মিডিয়া একদম যেন মনে হচ্ছে একটা গভর্নমেন্টের হয়ে খেলে ব্যাপারটা ওই করছে। তারা এনকাউন্টারকে যেরকম একটা সাপোর্ট, ট্যাসিট সাপোর্ট দিচ্ছে। এইবার তোমার অনুব্রত মণ্ডলের কথা আসছে। এই অনুব্রত মণ্ডল কি? সিম্পল লিডার ফ্রম বীরভূম। তার আটারেন্সের জন্য, মানে ইগনোবেল আটারেন্সের জন্য
মিডিয়া পাবলিসাইজ করেছে, ইভেন দ্য বেস্ট অফ দ্য মিডিয়া তাকে প্রমোট করেছে। হু ইজ হি? জাস্ট দ্য লিডার। এবং তার ক্ষমতা কখন হতো, তার পাশে পুলিশ, তখন পুলিশকে উনি বোম মারতে বলছেন। তুমি ভেবে দেখো, কাকে গাজার কেসে ফেসে দিতে তার পাশে পুলিশ গার্ড দিচ্ছে। ওনার একার ক্ষমতা কিন্তু হয়নি। এখন তৃণমূল নেই, হি ইজ নট গোয়িং টু গেট দ্য প্রোটেকশন, নট গোয়িং টু গেট দ্য সিকিউরিটি। এখন তো পালাতে হবে। হি নিডস আ প্রোটেকশন। এই প্রোটেকশনটা কে দেবে? হু উইল গিভ দ্য প্রোটেকশন? হু উইল অফার দ্য প্রোটেকশন টু হিম? এটা একজনই দেবে, সেটা হচ্ছে এই প্রেজেন্ট গভর্নমেন্ট। ওই জন্য প্রেজেন্ট গভর্নমেন্ট ডিরেক্টলি নেবে না ওনাকে। অলরেডি তিহার জেলে কাটিয়ে এসছেন। এবার ওই জন্য অ্যাপেলকে ভালোবেসেছেন, যেটা অ্যাপেল ফ্রন্টে চলে গেছেন। এখন আপেল আর আখরোট মিলেই তো এখন তো আমরা দেখছি সব ফ্রুটস, ফুল অফ ফ্রুটস। তো এই যে আপেলের দিকে উনি চলে গেলেন, কারণ ওনাকে এখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রোটেকশন দিতে পারবেন না। ওনার তো পুলিশের গাড়ি থাকতো, তারপর উনি পুলিশকে বিশ্রী ভাষায় গালাগাল দিতেন। অডিওটা তো বেরিয়েছে। মানে আমার বক্তব্য হচ্ছে এইসব লোককে প্রমোট কি করে করা আছে লিডার? তো মমতা বন্দ্যোপাধ্যায় ইজ ইকুয়ালি রেসপন্সিবল ফর প্রমোটিং দিস টাইপ অফ লিডার্স। এরা কি করে লিডার্স হয়? দে আর প্র্যাকটিক্যালি সাইকোফান্স, দে আর প্র্যাকটিক্যালি মিডন্স, যারা ফলো করে একটা কিছু। তাদেরকে তুমি পলিটিক্যাল এলিভেশন যদি করো, ক্যাটাপুল্টাল টু ফেম, কিন্তু এই ওকে ফেমাসটা বানিয়েছে কিন্তু এই ক্যাটাপুল্টিং টু ফেমটা কিন্তু মিডিয়া তৈরি করেছে। তার এই বাজে বাজে কথাগুলোকে মিডিয়া প্রমোট করেছে। এইসব লোককে মিডিয়ার মানে ডিসকাশনের মধ্যেই আনা উচিত ছিল না। এই একটা ডিসকাশন, একটা লোক, ইজ ই আ পার্সন টু বি ডিসকাসড? ওনার কি কন্ট্রিবিউশন আছে? হ্যাজ ই ডেভেলপ বীরভূম? একটা মারামারি করেছে, বদমাইশি করেছে, প্রথম কথা মাছ বিক্রি করা থেকে শুরু করেছিল, সেটা করতে পারো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে তাতে তো বীরভূম ডেভেলপড হয়নি। বীরভূম কি আরো শিক্ষিত হয়েছে? বীরভূমে কি আরো 10টা হসপিটাল বেড়েছে? করাপশন আর করাপশন হয়েছে, সেটা তো এভিডেন্ট। কিন্তু তিনি বাঁচতে গিয়ে সবাইকে এখন বাঁচতে হবে। এভরিবডি হ্যাজ টু সেভ ইটস ওন স্কিন, এভরিওয়ান। এখন নিজের চামড়া বাঁচাতে করার জন্য এখন উল্টো দিকে ওই জন্য অনুব্রত মণ্ডল। কিন্তু এইসব লোককে রাজনীতির আঙ্গিনায় আনাটাও ভুল, তাদেরকে নিয়ে ডিসকাশন করাটাও ভুল। কিন্তু এর জন্য আমি বলবো পার্শিয়ালি মমতা ব্যানার্জি ইজ রেসপন্সিবল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দেখো, গুন্ডামি করে রাজনীতি হয় না, একদিন শেষ হয়ে যায়। রাজনীতিটা কিন্তু নীতির ওপর হয়। তোমার নীতিটা নিয়ে ক্যারি করছো। ইউ এক্সপেক্ট অনুব্রত মণ্ডল টু আটার excellent words, to encourage people to join politics. তুমি অনুব্রত মণ্ডলের কাছে শিক্ষিত বিষয়টা পাবেন না, কাকে সেই জন্য গেছে। এদেরকে নিয়ে ডিসকাশন করাটাই আমাদের যেন মিডিয়ার ভুল হয়েছে। যদি পাত্তাই না দিত, মার্গারেট থ্যাচার একটা কথা বলেছিল, আ টেররিস্ট থ্রাইভস অন দ্য অক্সিজেন অফ পাবলিসিটি। এইসব লোক পাবলিসিটির ওপর নির্ভর করেছে। তো আমার বক্তব্য হচ্ছে, কাকে আমি ডিসকাস করছি? এটা ফালতু লোক, একটা যার কোনো মানে ক্ষমতাই নেই, একটা যোগ্যতা নেই, পুলিশের পাহারা নিয়ে পুলিশকে গালাগাল দেয়, আর পুলিশের পাহারা নিয়ে লোককে অত্যাচার করে। সেই লোকটার ক্ষমতা কি একা করতে পেরেছো? পারো না। তো আমার বক্তব্য হচ্ছে, বীরভূমের মানুষ কিন্তু ভোটটা ফেরত চাইছে, এটা ভালো করে দেখো। ভোটের বিক্রি হতে আর চাইছে না, বীরভূমের মানুষ কিন্তু আওয়াজ তুলেছে, এই ভোটটার ফেরত আমরা এবার চাই। তুমি তো বিক্রি করে দিয়েছো। অনুব্রত মণ্ডল চলে গেছে, কাজল শেখও চলে গেছে, শতাব্দী রায় ছেড়ে দাও, এদের নিয়ে আমি চিলিপিট এদের নিয়ে আলোচনাই করি না, করতে চাইও না। কিন্তু ঘটনাচক্রে আজকে অনুব্রত মণ্ডল যাবে না কেন? অনেক যাবে, তুমি অপেক্ষা করো আরো। এরকম নাম নির্মল ঘোষও, হ্যাঁ, নির্মল ঘোষের নামে কত বদনাম, সেও চলে গেছে। আমার বক্তব্য কিছু না, চাপ নেই, এরা যাবে, কিন্তু এদের পলিটিক্যাল অবিচিউরিটি তৈরি হয়ে যাবে। কারণ সারা জীবন বিজেপি থাকবে না, স্পটলাইটটা ঘুরে রাজনীতিতে, তো একদিন তো শেষ হবে। কিন্তু এদের পলিটিক্যাল যে অবিচুয়ারিটা, এরা কিন্তু নিজের থেকে স্ক্রিপ্ট করলো, কিন্তু এরা বাঁচাতে গেছে। এক হচ্ছে প্রপার্টি বাঁচাতে গেছে, কেউ আপেলের ঘড়ি বাঁচাতে গেছে, বা গার্লফ্রেন্ডদের বাঁচাতে গেছে, বা কেউ কোটি কোটি টাকার যে ঘাফলা করেছে সেগুলো বাঁচাতে গেছে, আর তো কিছু না। এই চোর ডাকাতদের কিন্তু প্রমোট করাটা তৃণমূলের অন্যায় হয়েছে। এই চোরটা ডাকাতগুলো এসে এখন আজকে এই জায়গায় যে লেভেলে নামিয়েছে রাজনীতিটাকে শেষ করে দিচ্ছে। কিন্তু দাদা, বিজেপিও তো সেই অর্থে তৃণমূলীকরণের দিকে চলে গেল। মানে আমি বলতে চাইছি যে, ধরুন আজকে সুস্মিতা দে, ওদিকে সুকান্ত শেখর রায়, ওদিকে ঘুরে গেলেন, মানে রাজ্যসভায় বিজেপি ঘুরে দাঁড়াচ্ছেন। এটা নিয়ে তো একটা তুমুল বিতর্ক চলছে
এই যে অনেকেই বলতে শুরু করেছেন যে তাহলে কি সত্যি বিজেপি তৃণমূলের জন্য দরজাটা খুলে দিল? এখন সত্যি কথা তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে রাজনীতিতে আজকের যে রাজনীতিটা মহাত্মা গান্ধী করে এসছেন, জওহরলাল নেহরু করে এসছেন, রাম মনোহর লোহিয়া করে এসছেন, মধু দণ্ডপাতে করে এসছেন, আমাদের এখানে সুভাষচন্দ্র বসু করে এসছেন, বা প্রতাপচন্দ্র করে এসছেন, বা ডক্টর শিশির ঘোষের মতন লোক করে এসছেন, সেই রাজনীতি, বা লেফটিস্টদের মধ্যে বা প্রফুল্ল সেনকে বলো, বা লেফটিস্টদের মধ্যে সেটা গণেশ ঘোষ বলো, মাখন পাল বলো, বা এই রাজনীতিটা এখন আর নেই। রাজনীতিটা এখন হচ্ছে গিভ অ্যান্ড টেক। আমি সময় দেবো, আমি কিছু পাবো। ইট হ্যাজ বিকাম আ প্রফেশন। যেটা উইনস্টন চার্চিল সবসময় একটা কথা বলেছিল, ডোন্ট ইউজ পলিটিক্স অ্যাজ এ প্রফেশন, ইউজ এট আ পার্ট অফ ইউর লাইফ। কিন্তু সেটা হয়নি। প্রবলেমটা হচ্ছে এই যে এখন একটা বার্টার, যেটাকে আমরা বলি এক্সচেঞ্জ বা কুইড প্রো কুইও, যেটা আমরা নিজেদের ধান্দা করতে আরেকটা কিছু করছি, এই এক্সচেঞ্জ করতে গিয়ে রাজনীতিটা এই লেভেলটা নেমে গেছে, এতটা নৈতিকতা স্খলন হয়েছে। তো তুমি যেটা বলছো বিজেপি, এই সুস্মিতা দেবের বাংলার প্রতি কন্ট্রিবিউশন, এই ভুলটা মমতা ব্যানার্জি করেছেন, আবার বলছি অন ক্যামেরা, কে সুস্মিতা দেব ছিল? শি ইজ ডটার অফ সন্তোষ মোহন দেব, এককালের কংগ্রেসের মন্ত্রী ছিল, শিলচর থেকে জিতে আসতো, এবং কংগ্রেসের একবার অবজারভার হয়েছিল। ক্লেম টু ফেম কোথায়? ত্রিপুরাতে, যখন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট অনেকদিন হয়েছে, তখন নৃপেন চক্রবর্তী ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ ত্রিপুরা, তাকে সরিয়ে দিয়ে সুধীর রঞ্জন মজুমদার কংগ্রেসের পাওয়ারটা পায় ত্রিপুরায়। সেখানে সন্তোষ মোহন দেব প্লেড আ কি রোল, প্রেসিডেন্টস রুল ফেলে টেলে দিয়ে এসব ঘটেছিল। সন্তোষ মোহন দেবের তখন একটা রোল ছিল। তারপরে মিনিস্টার টিনিস্টার হয়েছিল, তার মেয়ে প্রথমে কংগ্রেস টার্ন করতো, তারপরে তৃণমূল কংগ্রেস, যেখানে অ্যাডভান্টেজ গেইন করতে পারবে, wherever she could derive advantage, she joined that শিপ। এটা তো অস্বীকার করার নেই। তো শি ইজ ওয়ান অফ দ্য টার্নকোটস। এখন এদেরকে প্রমোট করাটা মমতা ব্যানার্জির অন্যায় হচ্ছে। আমি এদেরকে আই এম নট সারপ্রাইজ, আমি খুব অবাক হইনি যে এরা ঢুকেছে চলে গেছে বলে। তারপর কি বড়াইক, তার নামেও তো সুকান্ত মজুমদার হাজার গালাগাল করেছিল, বালি চোর, এই চোর, গরু চোর, তাকেও খুলে দিল। আর তৃতীয় যার কথা হচ্ছে সুখেন্দু শেখর, ভুল ভাল অনেক কিছু রাজ্যসভায় শুনেছি বক্তব্য দেওয়াটা, মানে একেবারে বোরিং, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হতো। মানে আমার বক্তব্য হচ্ছে, হি ইজ নট অ্যান অ্যাস্টিউট পলিটিশিয়ান। বাই ক্লাচিং অন টু সামওয়ান হি রোজ থ্রু দ্য র্যাঙ্কস। এবার মমতা ব্যানার্জিকে একসময় বাটার আপ করে জায়গাটা পেয়েছেন। হি ডাজেন্ট স্ট্যান্ড টু বি আ পলিটিশিয়ান অ্যাট অল। কোনো বই নয়, ক্ষমতাই নেই, ক্যালিবার নেই, কন্ট্রিবিউশন নেই। এই লোকগুলো আমাদের রাজ্যসভায় গেছে, অ্যান্ড দে আর নট গুড স্পিকার্স অলসো। পেছনের বেঞ্চ, আমি শুনছিলাম কেউ একজন হচ্ছে তাকে পেছনের বেঞ্চে বসিয়ে রেখেছে। পেছনের বেঞ্চে বসিয়ে রাখুক কি সামনের বেঞ্চে রাখিয়ে রাখুক, হি ওয়াজ নেভার আ ভেরি গুড স্পিকার, নেভার সোয়াভ, নেভার আর্টিকুলেট। তো ঘটনা হচ্ছে উনিও পাল্টি খেয়েছেন। উনি আরজি করার সময় ওনার দুঃখ হয়েছিল, তখন একেবারে চলে গেলেন না কেন, আবার ফিরলেন কেন? ইউ রিটার্ন টু দ্য মেইন ফোন। তো আমার বক্তব্য হচ্ছে এরা হচ্ছে গ্রুপ অফ অপরচুনিস্ট, ঠিক আছে? আর একটা কথা তোমাকে বলে দিই, শ্রমিক ভট্টাচার্য প্রথম দিনই বলেছিল যে তৃণমূল থেকে আসা যারা আনা যাবে না। শ্রমিক ভট্টাচার্য কিন্তু ভালো বলেন, এটা অস্বীকার করার নেই, নলেজেবল লোক, পড়াশুনো করা লোক, শ্রদ্ধা সম্মান রেখে ওনাকে বলছি। উনি শক্তি চট্টোপাধ্যায়কে মাঝে মাঝেই বলেন, শক্তি চট্টোপাধ্যায়, এবং শক্তি চট্টোপাধ্যায়ের এরকম একটা বই ছিল, তো কবিতা তুমিও শুনেছো, অমলেই বাড়ি আছো। তো এখন ঘটনা হচ্ছে শ্রমিকবাবুকে মানে আলগা, মানে শ্রমিকবাবুকে গুরুত্ব না দিয়ে বিজেপি বলছে সুস্মিতা তোমরা বাড়ি আছো, সুখেন্দু তোমরা বাড়ি আছো, বড়াই তুমি বাড়ি আছো। তো ঘটনা হচ্ছে আমাদের দিকে এসে যাও, এসে গেল, জানলা দিয়ে ঢোকেনি, কোনোভাবে ফুটো দিয়ে ঢুকে গেছে, ঢুকে গিয়ে এখন মজা পাবে। আর কিছু না, পাওয়ার হাংরি পিপল, আ গ্রুপ অফ পাওয়ার হাংরি পিপল আর রুলিং দ্য রুস্ট ইন পলিটিক্স। এই জায়গাটা আমাদের আটকানো দরকার। পলিটিক্সটা হোক নীতির ভিত্তিতে, পলিটিক্সটা হোক ডিসকাশনের ভিত্তিতে, ডিবেটের ভিত্তিতে, সেটা দিয়ে পলিটিক্সটা হতো। তাই সিভিলাইজ ওয়ার্ল্ডে আমরা আছি, পলিটিক্সটা এই জায়গায় হবে। দেয়ার শুড বি প্রেস ফ্রিডম। প্রেসকে যেভাবে ম্যালকম এক্স যেভাবে বলেছিল, দে আর ভায়োলেন্টলি অ্যাগ্রেসিভ প্রমোটার্স, তো সেটা নয়। তো আমার বক্তব্য হচ্ছে যে এই যে আমরা মিডিয়াটা এদের দিকে এখন কিছু কথা বলছে, কিন্তু আলটিমেটলি দ্য ট্রু ক্যারেক্টার ইজ এক্সপোজ, তাই না? ট্রু ক্যারেক্টার ইজ রিভিলড। পরিষ্কার কথা হচ্ছে তুমি টার্ন কোটস, তুমি ইউ আর ইন আ ডিফারেন্ট স্টেট অফ মাইন্ড। তুমি চাইছো where you are going to get
অ্যাডভান্টেজ। তোমার নীতিটা কোথায় গেল? ইউ আর স্যাক্রিফাইসিং ইউর ওন আইডেন্টিটি, ইউ আর স্যাক্রিফাইসিং ইউর ওন প্রিন্সিপালস টু জয়েন অ্যানাদার পার্টি অ্যান্ড ইউটিলাইজ দ্য বেনিফিটস অফ দ্য রুলিং পার্টি। এটাই, আর কিচ্ছু না। এই ধান্দাবাজগুলোর এটাই হচ্ছে কথা। ধান্দাবাজ হয়ে গেছে, অপরচুনিস্ট হয়ে গেছে, এই জন্য আজকে এদের নিয়ে কিছু হবে না। এরা ভবিষ্যতে, আবার আমি বলছি তোমাকে, দে আর স্ক্রিপ্টিং দেয়ার পলিটিক্যাল অবিচুয়ারিজ অন দেয়ার ওন। এটা করছে, ভবিষ্যতে দে উইল বি নো অ্যার, দে উইল ভ্যানিশ ইন টু থিন এয়ার, যদি না অন্য পলিটিক্যাল পার্টি আবার জায়গা দিয়ে দেয়। এটাই হচ্ছে ব্যাপার। অরবিন্দা, একটা জিনিস আপনি বলুন, সেটা হচ্ছে যে গত 15 বছরের নিরিখে যদি ভাবা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে অনেক বড় বড় নেতা এসছেন, বা এসে বড় নেতা হয়েছেন, এরকম অনেক ক্ষেত্রেই দেখা গেছে। কিন্তু কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় তরুণ প্রজন্মকে গুরুত্ব দিয়েছেন, এরকম সেই অর্থে দেখা যায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম, কারণ পারিবারিক সূত্র ধরে আসা। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এখন দেখা যাচ্ছে এক ঝাঁক তরুণ ছেলেপিলে উঠে আসছে। উপাসনা চৌধুরী বলে একটি মেয়ে রয়েছে, প্রিয়াঙ্কা অধিকারী বলে একটি মেয়ে উঠে এসছে, এরকম বেশ কিছু ছেলেপিলে উঠে আসছে। আপনার কি কোথাও মনে হচ্ছে যে এই তরুণ প্রজন্মটাই এখন ইউএসপি হয়ে যাচ্ছে তৃণমূলের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের? অবভিয়াসলি, অবভিয়াসলি। মানে এটাও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্ট্র্যাটেজি? তো স্ট্র্যাটেজি হোক, এই ইয়াং জেনারেশন যত আসবে, মানে দে আর বাবলিং উইথ এনথুসিয়াজম, মানে তাদের মধ্যে কিন্তু অফুরন্ত এনার্জি আছে। এখন বুড়ো হাবড়া চোরটা ডাকাতদের নিয়ে তো লাভ নেই। মমতা ব্যানার্জি হ্যাজ টু পিক দ্য ক্রিম লেয়ার, দ্য ক্রিমি লেয়ার। সেখানে যদি আজকে যে নামগুলো তুমি বললে, তারা যদি আসে, দে উইল অবভিয়াসলি অ্যাট্রাক্ট আদার পিপল, কারণ তারা চোর নয়, তাদের কোনো ধান্দা নেই, ধান্দাবাজিগুলো করে গেছে। বিশেষ করে এই খারাপ সময় যখন যারা খারাপ সময় যারা আসছে, তারা জানবে দে আর ফালক্রাম অফ দ্য পার্টি। এই ফালক্রামটা তারা ফর্ম করছে। ফালক্রামটা তো ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো সেই জায়গায় যদি আসে, অ্যান্ড পিপল উইল গেট অ্যাট্রাক্টেড। এটা অন্যরা যারা বয়স্ক লোক, আমাদের মতন মাঝবয়স্ক লোকরা তো অ্যাট্রাক্টেড হবই, যে হ্যাঁ, ইয়াং জেনারেশন আর কামিং অ্যান্ড দে আর গেটিং ক্লোজার টু দ্য টিএমসি পার্টি। Obviously, it's not only a matter of attraction, it's a matter to discuss about. এখন ডিসকাশনটা খুব বেশি করে হবে, এদের সিদ্ধান্ত, এদের এই জায়গাটা অনেক বেশি মানুষকে কিন্তু আকৃষ্ট করবে, যে এরা কেন সব কিছু ছেড়ে দিয়ে মার খাচ্ছে এরমভাবে, তাদের ওপর মানে গুন্ডারা এসে ঝাঁপিয়ে পড়লো, তা সত্ত্বেও তারা কিন্তু ওই আদালতের নির্দেশেই মিছিলটা হয়েছিল। তবে কতটা আদালতকে এটা অবমাননা বলবো আমি। আদালত শুড টেক স্ট্রং কগনিজেন্স অন দিস ম্যাটার। আমি ছিলাম ওই ওই সময়টাতে, আমি ছিলাম যখন উপাসনার উপর যখন এরকম চড়াও হচ্ছে। হয়েছিল, আমি তখন আমার ছিলাম। বক্তব্য হচ্ছে কোর্ট শুড টেক কগনিজেন্স অন দিস ম্যাটার, দ্যাট হাউ কাম সাচ হুডলামস অ্যান্ড হুলিগানিজম ওয়ার অ্যালাউড অ্যান্ড হুডলামস ওয়ার অ্যালাউড টু কল দ্য শটস। এটা তো হওয়া উচিত নয়। তো আমার বক্তব্য হচ্ছে, এই একটা জায়গায় হচ্ছে কিন্তু এই ইয়াং জেনারেশন যত আসবে, ওরা কিন্তু they will come and start spreading new ideas. They have an ideology to embrace. এই আইডিওলজিটা will attract other people. এটা তো অস্বীকার করার নেই। This thing must be emphasized. কিন্তু এই যে অনেক লোকজন আসছে, তারা কিন্তু পার্টিটাকে they will create a new narrative. কারণ চোর চলে গেছে, চোর ডাকাত দুশ্চরিত্র লোকগুলো চলে যাচ্ছে। এই লোকগুলো আসছে, এই ছেলেগুলো আসছে, দে হ্যাভ নাথিং টু লুজ, নাথিং টু গেইন। এই করতে আসা কিন্তু উইল হেল্প তৃণমূল টু স্টেজ এ কাম ব্যাক, এইটুকু বল। এই 21শে জুলাই একটা বড় ইভেন্ট, ইতিমধ্যেই ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়দের তৃণমূলকে পুলিশ পারমিশন দিয়ে দিয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত পাননি। এই পরিস্থিতিতে আপনার কি মনে হচ্ছে কোথাও, মানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় না পান, মানে সেই সম্ভাবনাই বেশি বলে কালীঘাটপন্থী তৃণমূলরা সেটা বলছিল আর কি, তো যদি না পান, তাহলে সেক্ষেত্রে কি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় খানিকটা বলা যেতে পারে যে একটু মেঘে ঢাকা থেকে যেতে পারে, বা না, অবসকিউরিটিতে হবে না। দেখো, হবে 21শে জুলাই তৃণমূলই বলবো। এই আপেলপন্থী আক্রোটপন্থীদের নিয়ে আমি কোনো কথা বলতেই চাই না, বা আমি আপেলপন্থী আক্রোটপন্থী বলবো। আপেল আক্রোটরা কি করলো আমি জানি না, কিন্তু ঘটনাটা হচ্ছে তাদের লোক কটা,
এই নাম কয়েকটা আছে, ওই কয়েকটা লোক আসবে আর বিজেপি সাপোর্ট করবে, হুম। বিজেপি একটু লোক দেবে, লোক দিয়ে ভরাবে। হুম। কারণ ওই দিন বিজেপির কাছেও চ্যালেঞ্জ টু ডিমিন মমতা, হুম। to belittle Mamata Bandyopadhyay. BJP will try that they will try to outwit Mamata Banerjee in terms of numbers. So in number দিয়ে বুঝতে পেরেছি। তো ওটা দেখাবে ঋতব্রতদের অনেক লোক, হুম। এটা তো পরিষ্কার কথা, এই রাজনীতি তো পরিষ্কার রাজনীতি। সেখানে কিন্তু আপেলপন্থীদের লোকজন কজন সত্যিকারের হবে, কিন্তু কোর্ট নিশ্চয়ই এই বিষয়টা দেখবে। ইট ইজ এক্সপেক্টেড ফ্রম দ্য কোর্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়টা নিশ্চয়ই দেখবে, যে এত বছর ধরে যে পালন করে গেছে। আবার প্রদেশ কংগ্রেসেরও একটা ব্যাপার আছে, তাদেরও তো তখন মমতা ব্যানার্জি প্রদেশ কংগ্রেসেই ছিলেন, মানে যুব কংগ্রেসে ছিলেন, সেখানেও একটা বিষয় আছে। কোর্টকে সবাইকে কিন্তু কোর্ট তো একটা মানে ইকুয়ালিটিতে বিশ্বাস করে, একটা জাজমেন্ট 21শে জুলাই একটা রমরমা হবে আর কি। একটা রংরঙা হবে, সেটা কলকাতায় হবে। কিন্তু আমি আবার বলছি, কংগ্রেস দুই তৃণমূল। হ্যাঁ সেটা হোক, কিন্তু দেখো আবার বলছি আমি, কংগ্রেসের সাথে তৃণমূল যদি একসাথে লড়তে পারতো হুম। ওয়েস্ট বেঙ্গলে, দ্যাট উইল হেল্প টু ফর্ম আ ফর্মিডেবল গ্রুপ, ফর্মিডেবল গ্রুপ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ কংগ্রেসের সাথে তৃণমূলের প্রিন্সিপালস খুব ডিফার করে না, হুম। নীতিতে কোনো কিছু আলাদা নেই। হুম। তো ঘটনাচক্রে ইটস ভেরি ইজি টু টেক কংগ্রেস along with and fight বিজেপি, এটা তো একটা হতে পারে। এখন আপেলপন্থী আক্রোটপন্থী এরা কি করছে আমি জানি না, কিন্তু ঘটনাচক্রে এইটুকু বলতে পারি, ইন দ্য লং রান একটা অপোজিশন তো হবে, ফিউচারেও হবে, একটা কিছু হবে। 21শে জুলাই মমতা ব্যানার্জি পারমিশন পাবে না এটা নয়, শেষমেশ হয়তো আদালতের ওপর নির্ভর করেই তাকে এগোতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন। নিশ্চয়ই।